আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম অভিলাষ। শুরু করছি আজকের গল্প অভিলাষ। শখটা এমন কিছু দামি রকমের নয়। বাড়ি হইতে বাহির হইয়া ট্যাক্সি করিয়া বায়োস্কোপে যাইবে, সেখানে একটা ফার্স্ট ক্লাসের টিকিট কিনিয়া বসিবে, ছবি দেখিতে দেখিতে আইসক্রিম ও দামি সিগারেট খাইবে এবং অভিনয় ভাঙিবার পর একটা ট্যাক্সি করিয়া বাড়ি ফিরিবে। বোধহয় সব শুদ্ধ গোটা 10 টাকা খরচা। স্ত্রীকেও লইয়া যাইবে না, কেবল একেলা, কারণ তাহার ভালো কাপড় জামা নাই, অলংকার নাই এবং দারিদ্র ও পরিশ্রমে চেহারাটা এতই বিশ্রী হইয়া গেছে যে ফার্স্ট ক্লাসে বসানো যায় না। সুতরাং একখানা টিকিট হইলেই চলিবে, কিন্তু তবু হইয়া ওঠে নাই। 45 টাকায় ঢুকিয়া এই কয় বছরে মাহিনা বাড়িয়া 55 হইয়াছে। বিয়ে পাশটা করিয়াছিল বলিয়া একটা টিউশনি গড়পড়তা তাহার জুটিতই, কিন্তু তাহাই বা কত, কখনো 15, কখনো 12, অথচ খরচার শেষ নাই। দুখানি ঘর ও রান্না জায়গা, তাই 18 টাকা ভাড়া। দুধের দাম, মুদির হিসাব, বাজার খরচা, ধূপা, নাপিত, কাপড় জামা, ঔষধের দাম। মনে হইলে নিখিলের দম বন্ধ হইয়া আসিত। শ্রী বিমলা যে কোনো রকমে এখনো উপবাস করার হাত হইতে বাঁচাইয়া রাখিয়াছে, এই ভাবিয়াও মধ্যে মধ্যে দস্যুর মতো বিস্মিত হয়। তবুও অদৃষ্ট ভালো, 7টা ছেলেমেয়ের মধ্যে 3টা হাতুড়েই মরিয়াছে। 4টি সন্তান, তাহার খরচাতেই প্রাণান্ত হয়। সবগুলি বাঁচিলে উফ। কিন্তু নিখিলের এই 10 বছরের কেরানি জীবন তাহার আগেকার ছাত্র জীবনকে একেবারে টুঁটি টিপিয়া হত্যা করিতে পারে নাই। যখন সে কলেজে পড়িত তখনকার বায়োস্কোপ যাওয়ার কথা, স্টেট এক্সপ্রেস সিগারেটের কথা এখনো মাঝে মাঝে মনে পড়িয়া মনকে পীড়া দেয়। ফার্স্ট ক্লাসে বসিবার স্বাদ বা ট্যাক্সি করিয়া বায়োস্কোপে যাইবার স্বাদ অবশ্য তখন হইতেই অপূর্ণ ছিল, কিন্তু তখন আশা ছিল যে এককালে প্রচুর টাকা উপার্জন করিবে সে, এবং এই ঘটনা তখন নিত্যই ঘটিবে। তাই তখন বাসনা অত উগ্র হইয়া উঠে নাই। আজ টাকার স্বপ্ন ভাঙিয়াছে, আজ এই সামান্য সাধও অসম্ভব বলিয়াই বুঝিতে পারে। তাই সে আকাঙ্ক্ষা মনকে পীড়া দেয়। মনে হয় যদি কোনো রকমে এই স্বাদটা মিটাইয়া লইতে পারি, কিন্তু চেষ্টা সে প্রাণপণেই করিয়াছে। এই 10 বছরের কেরানি জীবনের মধ্যে একবার 8 টাকা এবং একবার 9 টাকা পর্যন্ত জমাইয়াছিল। তিল তিল করিয়া বাজারের আদলা জলখাবারের পয়সা জমাইয়াছে। তবুও স্বাদ মেটে নাই। প্রথমবার বড় খোকার অসুখে এবং দ্বিতীয়বার বিমলার অসুখে টাকাগুলি তাহাকে বার করিয়া দিতে হইয়াছে। উপায় কি? 1 পয়সাও থাকিতে অসহায় রোগ যন্ত্রণা মানুষ চোখে দেখে কি করিয়া। বিমলার পিতৃদত্ত গহনাগুলি আঁতুর তুলিতেই একে একে চলিয়া গেছে। গতবারের আঁতুর তুলিতে যা খরচা হইয়াছিল তাহার ধরুন 50 টাকা দিনার মাঝে 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 সুদ দেওয়া ছাড়া বিমলা আর কিছুই করিয়া উঠিতে পারে নাই। তবুও সে আবার 10 টাকা জমাইয়া আছে। যেখানে টিউশনি করে সেই মনিবের হাতে পায়ে ধরিয়া একটি টাকা সে বাড়াইয়া লইয়াছিল। সে টাকা বিমলাকে দেয় নাই, বলেও নাই। গত কয়েক মাসে তাই একে একে 10টি টাকা জমিয়াছে। এইবার সে তাহার বহুদিনের অভিলাষ মিটাইবেই, কোনো দিকে নজর দিবে না। আজ শনিবার, সকাল সকাল ছুটি হইবে। ম্যাডানের ছবিখানাও ভালো আছে। সকালবেলা
সে সহসা সংকল্প করিয়া ফেলিল যে আজই সে যাইবে। শুভস্য শীঘ্রং। বিকালবেলা ফিরিয়া বিমলাকে কহিল, গো, আমার সেই বিয়ের দরুন সিল্কের পাঞ্জাবিটা বার করো তো, আর দেশি কাপড়খানা। এই একমাত্র সিল্কের জামা ও দেশি ধুতি। গত 5 বছরের মধ্যে ফ্রাঙ্ক ছাড়িয়া বাহির হয় নাই। বিমলা বিস্মিত হইয়া কহিল, সে কি, কোথায় যাবে? সে প্রশ্নটা এড়াইয়া পুনশ্চ বলিল, অমনি, একটু গুছিয়ে দিও। কহিয়া নিখিল তাড়াতাড়ি কলতলার দিকে যাত্রা করিল স্নান করিতে। কিন্তু বিমলা বলে নাই। ফিরিয়া আসিতেই প্রশ্ন করিল, কেন গা, কোথায় যাবে? কই, নেমন্তন্ন আছে কোথাও, তাও তো বলনি। নিখিল ঢোক গিলিয়া কহিল, না, নেমন্তন্ন নয়, একজন বড় লোকের বাড়ি যাব দেখা করতে, আর একটা টিউশনি যদি পাই। বিমলা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, যা বরাত, ভালো টিউশনি হবে কি? লেনদেনাগুলো শোধ হয়ে যায়। যা হোক, সময় অসময়ের জন্য 2-1 পয়সাও রাখার ব্যবস্থা হয়। যে অবস্থায় বাস করি ভাবতেই গা শিউরে ওঠে। আর যদি একটা ভারী ব্যারাম হয় তাহলে বেঘরে মরতে হবে। না পারবো ডাক্তার ডাকতে, না পারবো ঔষধ কিনতে। আমার এই সামনে শীত আসছে, ছেলে মেয়েদের গায়ে একটা গরম জামা বলে কিছু নেই। বিমলার চোখ ছলছল করিয়া আসিল। নিখিল সেদিকে কোনো কান না দিয়া তাড়াতাড়ি কাপড় জামা পরিয়া বাহিরে আসিল এবং গলির মোড়ে গিয়া একখানা ট্যাক্সি ডাকিল। কিন্তু ট্যাক্সিতে উঠিয়া বসিবার সঙ্গে সঙ্গে তাহার কেরানি মন শিহরিয়া উঠিল। যাহাকে প্রতিদিন অভাবের সঙ্গে লড়াই করিতে হয়, প্রতিটি পয়সা খরচের জন্য খানিকটা দুর্ভাবনা ভাবিতে হয়, তাহার স্বভাব এতটা অনাচার কখনোই সহ্য করে না। নিখিলেরও এ নিয়মের ব্যতিক্রম ঘটিল না। ট্যাক্সি চলিতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হইল দারুণ আত্মগ্লানি। মনে পড়িল বিমলার কথাগুলি। সত্য সত্যই তাহারা কি অবস্থায় বাস করে ভাবিতেও রক্ত হিম হইয়া আসে। বাড়িতে কোথাও 1 ভরি সোনা নাই, একটা জমানো টাকা নাই, যে কেহ অসুখে পড়িলে তাহার চিকিৎসা চলিতে পারে। মাথার উপর বিপুল দেনা, শোধ হইবার কোনো উপায় নাই। শীত আসিয়া পড়িল বলিয়া ছেলেদের আচ্ছাদনের কোনো উপায় মনে পড়ে না, অথচ এই 10টা টাকা সে একেবারে বাজে খরচা করিতে যাইতেছে। এই টাকাটায় অন্তত 4টি ছেলেমেয়ের একটি করিয়া গরম কাপড়ের ব্যবস্থা হইতে পারে। তাহার মনের মধ্যে অত্যন্ত অশান্তি বোধ হইতে লাগিল। যেমন দৈহিক অশান্তিও একটা আছে। মনে হইতে লাগিল যেন নামিয়া পড়িতে পারিলে বাঁচে। ট্যাক্সি তখন চৌরঙ্গি দিয়া চলিয়াছে। এই চৌরঙ্গিতে ট্যাক্সি চাপিয়া হাওয়া খাওয়ার কত কল্পনাই সে করিয়াছে। মায় ওই সময় কেমন ভঙ্গিতে বসিবে তা পর্যন্ত। কিন্তু এখন কিছুতেই ওদিকে মন দিতে পারিল না। প্রকৃত প্রস্তাবে এই 10 বছর কেরানিগিরির মধ্যে ওই 10 টাকাই তাহার সঞ্চয়। এত কষ্টের টাকা এইভাবে জলে ফেলবার পক্ষে কোনো যুক্তি সে মনে মনে খুঁজিয়া পাইল না। একবার মনে করিল পথে গাড়ি থামাইয়া নামিয়া পড়ি, ঠিক সেটা হইয়া উঠিল না। মন স্থির করিতে করিতেই গাড়ি ম্যাডান থিয়েটারে পৌঁছাইয়া দিল। ট্যাক্সিওয়ালাকে 1.5 টাকা ভাড়া দিয়া বিদায় দিল। তারপর অত্যন্ত ক্লিষ্ট মুখে পেমেন্টে দাঁড়াইয়া ভাবিতে লাগিল ফিরিবে কিনা। চারিদিকে দর্শকের ভিড়, টিকিটও বিক্রি হইতেছে। বিশেষত মাস্কোপের সামনে দাঁড়াইয়া না দেখিয়া ফেরা খুব শক্ত। নিখিল মনকে সান্ত্বনা দিল যে 10 বছরে যে অমানসিক পরিশ্রম সে করিয়াছে, এইটুকু আনন্দ করিতে দ্বিধা করা তাহার পক্ষে উচিত নয়। বক্স অফিসের সামনে দাঁড়াইয়া পকেট হইতে টাকা বাহির করিতে গিয়া কিন্তু আবার
আবার সেই অস্বস্তি দেখা দিল। মন স্থির করিতে না পারায় মনে মনে অত্যন্ত কষ্ট হইতে লাগিল। 10 বছরের সমস্ত অভাবের ইতিহাস প্রত্যেকটি টাকায় যেন ভিড় করিয়া তাহার মাথায় ঢুকিবার চেষ্টা করিতে লাগিল। সে টাকা কয়টি পকেটে রাখিয়া আবার নিচে নামিয়া পড়িল। এবার আর ট্যাক্সি নয়, এটুকু পথ সে হাঁটিয়াই ফিরিবে। শেষ হলো আজকের গল্প, গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অভিলাষ। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দিন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। সকলকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য, যাতে প্রতিটি নতুন গল্প আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের জন্য। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।